এখনো আমি যখন কাজ করি, অনেক বেশি স্ট্রেসে থাকি, আমি কিন্তু খেলতে যাই। প্রাইভেট জবে প্রেশার থাকেই। আমাদের যে প্ল্যাটফর্ম শিক্ষাগর, আমরা তো মেইনলি এখন কাজ করতেছি ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট নিয়ে। তো যে তিনজনের ফিডব্যাক বা যে তিনজনের কমেন্ট আমাদের মনে হবে যে না সব থেকে সুন্দর অ্যানালাইসিস করছে, সেই তিনজনকে হচ্ছে আমরা পুরস্কার পাঠাবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্পোর্টস রেগুলারিটি এবং ক্রিয়েটিভিটি নিয়ে। তো আজকে এই টপিকে কথা বলার জন্য আমরা দুইজনকে ইনভাইট করছি, যদি ইনভাইট করিনি তাদেরকে বলছি তাতে হয়েছে, কারণ দুইজনে আমার বন্ধু। একজন হচ্ছে জিকরুল প্রধান আর একজন হচ্ছে শাহরিয়ার সরকার। দুজনে আমার বন্ধু হলে কি হবে, তার দুজনে খুবই বড় মানুষ। একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্টের লেকচারার, আর একজন হচ্ছে সেঞ্চুরি এগ্রোর হচ্ছে এগ্রিকালচার ট্রেনার। তো আজকে তাদের সাথে আমার কথা বলবো, তাদেরকে একটু বলবো যে ওভারঅল তাদের যে স্পোর্টস এর সাথে যে কানেক্টিভিটি, এটা তাদের হচ্ছে প্রফেশনাল লাইফে কিভাবে করে হেল্প করে, এবং আমরা হচ্ছে ইন ডিটেলস যাব স্পোর্টস এর সাথে ইনভলভ থাকার জন্য যে ধরনের প্রবলেমগুলো হয় সবকিছু মিলাই তাদের সাথে কথা বলবো। তো শুরুতেই আমরা হচ্ছে যাব ঢাকা ইউনিভার্সিটির লেকচারারের কাছে, কারণ তার দামি মানুষ। এখন হচ্ছে শাওর, এই যে তোর হচ্ছে 10 দিনের ছুটি পাইলে, এই 10 দিনের ছুটি মানে কি 240 ঘন্টা। 240 ঘন্টায় কত ঘন্টা খেলছিস বা কত ঘন্টা খেলার প্ল্যান? আর আলটিমেটলি তোর পরিবার কি মানে ছুটি কাটানোর জন্য আসিস না খেলার জন্য আসিস বাড়িতে? আসলে আমাদের বাসায় তো আসা হয়, আমাদের সরকারি ছুটিগুলো থাকে, বা এর পাশাপাশি আরো কিছু ছুটি যেগুলো থাকা হয়, বাসায় আসা হয়, এটা অনেকদিন পরে। তো তখন তো সবাই আসে, আমাদের গ্রামের যারা আমাদের বন্ধু-বান্ধব, যাদের সাথে আমরা আগে খেলতাম, আমাদের চাচা, ভাই, বড় ভাই, ছোট ভাই সবাই আসে। তো সবাইকে পেয়ে আমরা আসলে সেই পুরাতন দিনে যেভাবে খেলাধুলা করতাম, এটাতেই ফোকাসটা সবসময় বেশি থাকে। পরিবারকে সময় দেওয়া হয়, রাতে ঘুমানো হয়। এছাড়া যে বাকি সময়গুলো থাকে দিনের, এর অধিকাংশ সময়ই আমরা হচ্ছে খেলাধুলার পিছনে থাকি আসলে। সকাল থেকে মাঠে আসি, ক্রিকেট, ফুটবল সহ যে অন্যান্য সুইমিং, এগুলোর মধ্যে আমরা চলেই। তো আমার মনে হয় যদি প্রত্যেকদিন আমি হিসাব করি, ৩ থেকে ৪ ঘন্টা আমার খেলাধুলা চলে যায় বাসায় আসার পর ছুটিতে। এবং পরিবারকে আমার মনে হয় এর থেকে আমি কম সময় দিই, ঘুমানো ছাড়া। দেখা গেল যে খাওয়ার সময় এবং অন্যান্য বেসিক কিছু গল্প বা সারাউন্ডিং আলোচনার সময় যদি থাকা হয় সবার সাথে, ঠিক আছে। এছাড়া সবসময় আমরা পরিবারের থেকে মনে হয় খেলাধুলাতে বেশি সময় দিয়েছি এবার ঈদে। আচ্ছা, যেগুলো তোর যে 6 দিনের ছুটি, তো তো সরকারি চাকরি না, ছুটি না, একটু কম। আর তুই তো ছুটি পাইলে একদম ঈদ উল ফিতরের পর এটা। এটা এই 6 দিনে কয়দিন আসলে খেলে কাটায় দেওয়ার ইচ্ছা, বা কয়দিন? খেলাধুলার বিষয়টা আসলে কিরকম, এই আমরা প্রাইভেট যারা জব করি তাদের ক্ষেত্রে ছুটিটা খুবই কম থাকে। সেক্ষেত্রে আমার যে ছুটিটা স্পেশালি থাকে সবসময়, সেই ছুটিতে আমি সবসময় খেলাধুলা করার চেষ্টা করি। আর আমার বাড়িতে আসার মেইন একটা কারণও হয় হচ্ছে খেলাধুলা করার জন্য। যে আমি প্রথম দিন যেদিন আসবো, তার আগে থেকেই আমার শহরের সাথে গল্প হচ্ছিল যে আমরা যাই কি খেলবো, কোন গ্রামের সাথে খেলাধুলা নিব, এবং কোন সময় কোন খেলাটা খেলবো, ফুটবল খেলবো না আসলে ক্রিকেট খেলবো। তা পরবর্তীতে আসলাম গ্রামে, আসার পর দেখলাম যে আসলে মাঠ কর্দমাক্ত, যেখানে ক্রিকেট খেলার পরিবেশ নাই। আসার পরের দিনেই সকালবেলা আমরা গেলাম কোথায়, আমাদের হাই স্কুল মাঠ, সঠিবাড়ি হাই স্কুল, সেখানে যে ফুটবল খেললাম। কতক্ষণ ফুটবল খেললাম? দুপুর পর্যন্ত টানা 2 ঘন্টা ফুটবল, তারপরে আবার সাঁতার। যদি সাঁতারটাও খেলাধুলার মধ্যে অংশ নেই, তাহলে আমরা দুপুর পর্যন্ত সাঁতার, ফুটবল এরকম চললো। দেখা গেল যে 6 দিনের মধ্যে আমরা 4 দিনে খেলাধুলা নিয়েই ব্যস্ত ছিলাম। এমনকি ঈদের দিন শুধু গরুর মাংস কাটার পর থেকেই আমরা আবার খেলাধুলায় জয়েন করেছি। তো এই যে মানে বাড়ি থেকে হুমকি ধামকি দেয় না, এই যে তুই হচ্ছে একটা ঢাকা ভার্সিটির প্রফেসর মানুষ, লেকচারার মানুষ, প্রফেসর হবি সামনে, এখন কি মানে ফ্যামিলি জিনিসটা কি ভাবে যে বাড়িতে আসছে বাচ্চা কাচ্চা এখন না, খেলাধুলা নিয়ে আসলে ব্যস্ত? বাসায় তো একটু সময় চাই, ওটা আমরা দেই। কিন্তু বাসায় এটা বোঝে যে আমরা আসলে বাসায় আসি তো অল্প কয়েকদিনের জন্য, এখানে আমাদের বিনোদনটা মুখ্য। আমরা যখন আমাদের কাজে থাকি, অনেক স্ট্রেস থাকে আমাদের, অনেক প্রেশার থাকে, অনেক সিচুয়েশনে আমাদের মাইন্ডটা যে রিফ্রেশ হওয়ার দরকার সে ঠিক মতো হয় না। খেলাধুলার মাধ্যমে সেটা সম্ভব। সো বাসায় আসলে খুব বেশি কিছু বলে না। এমনিতেই বলে যে সময় মতো খাওয়ার জন্য, সময় মতো গোসল-টোসল করার জন্য। এছাড়া খেলা নিয়ে খুব বেশি কিছু বলে না আসলে। কারণ তারা জানে যে ছোটবেলা থেকেই আমাদের এটার প্রতি একটা আলাদা প্যাশন আছে। যে অন্য যেকোনো কিছু কাজ করলেও এটার জন্য আমাদের সময় দিতেই হয় ছোটবেলা থেকে। এইজন্য বাসায় আলাদা করে খুব একটা আ একটু বকা দেওয়ার যে ব্যাপারটা, ওটা মা হিসেবে তো তিনি দিবেনই। এছাড়া খুব বেশি কিছু বলেন না আসলে। কিন্তু বাসা থেকে তো এবং হচ্ছে জিগুলকে রিল্যাক্স করার জন্য তো বিয়ে ঘরের মানে বিয়ে সাথে চিন্তা করতেছে, ওটাও তো একটা রিল্যাক্স হওয়ার উপায়, ওটাও তো শান্তি করার একটা উপায়। তো ওটার ব্যাপারে তো না কেন? না, বিয়ে-শাদী আসলে এটা তো সময়ের ব্যাপার, জীবনের একটা ডিসিশনের ব্যাপার। সো এটা একটু ভেবে-চিন্তে করা উচিত বলে মনে হয়। তো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় একটু সময় নিয়ে করাটাই ভালো হবে আরকি। সো একটু সময়ের ব্যাপার আছে এখানে। সো এইজন্য খুব একটা বাসা থেকেও যে খুব বলে তা না আসলে। ওটা আমাদের উপরেই আসলে ডিপেন্ড করছে সব মিলিয়ে।
এখন যেগুলো মানে তুই যে খেলাধুলা করছিস সবকিছু বাদ দিয়ে, বিয়ে শাদিও বাদ দিয়ে, বিয়ে শাদী তো একটা প্রেশার আছে নাকি? এখন মানে সমস্যা হয় না বাড়ি থেকে কোনো খেলাধুলা করছে? না, বাড়ি থেকে তেমন আর কোনো সমস্যা নেই। খেলাধুলা যদিও আমরা করি, খেলাধুলার বাইরে তো আর তেমন কিছু করি না যে সমস্যা হবে। আসলে খেলাধুলাটা আমরা ভালোবাসি। এলাকার লোকজনও দেখে যে আমরা যখন আসি, লোকজন এলাকার ছেলেপেলে, ছোট যে ছেলেপেলেরা আছে তাদেরকে নিয়ে একসাথে খেলাধুলা করি। তাদের মন মানসিকতাটা একটু ডেভেলপ হয় আমাদের সাথে খেলাধুলা করলে। যার কারণে বাসা থেকে তেমন কিছুই বলে না। তবে মাঝে, মাঝে বলে যে সময়ের খাবারটা যাতে সময়ে খাই, বাড়িতে একটু সময় দেই ছোট ভাই ব্রাদারকে, এই আরকি। কিন্তু বাড়ি থেকে তো খেলাধুলা ধর একটা মাইন্ড রিল্যাক্স করার ওয়ে, জি। বিয়ে শাদিও তো একটা মাইন্ড রিল্যাক্স করার ওয়ে, একটা শান্তি পাওয়ার ওয়ে। তো এটার ব্যাপারে এত না কেন তোর? না, এটা করতে হবে। বিয়ে শাদী তো একটা দীর্ঘমেয়াদী একটা জীবন পরিকল্পনা। সেটা ভেবেচিন্তেই করা দরকার। সেজন্য আপাতত এটাতেই না, না হলেও একটা সময় যায় এটাতে হ্যাঁ, হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাওর, তোর যে এই স্পোর্টস এর ব্যাপারে আগ্রহ, এমন তো না এটা হচ্ছে তোর একদম নতুন আগ্রহ। একদম দেখা যাচ্ছে যে যখন আমরা হাই স্কুলে, প্রাইমারি স্কুলে তখন থেকে খেলতেছে, এবং তুই তো তোর ইউনিভার্সিটি লাইফ পুরো সময়টা খেলাধুলা করছিস রেগুলার বেসিসে। আবার যেহেতু আমরা হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, স্বাভাবিকভাবেই আমাদের পড়াশোনার খরচের ব্যাপারটা নিজেদেরই দেখভাল করা লাগে। মানে এই জায়গাটা আমাদেরই দায়িত্ব আর কি এরকম। তো একই সাথে নিজের ইকোনমিক জিনিসটা দেখা, সাথে নিজের ভালোবাসার খেলাধুলা এটার সময় দেয়া, এই জিনিসগুলা তোর আসলে, তুই যে ঢাকা ইউনিভার্সিটি লেকচারার হইলে এটা তো মানুষের জন্য একটা ড্রিম ব্যাপার, স্বপ্নের ব্যাপার না? এটা তো মানুষ স্বপ্ন দেখে, আমরা বই খাতায় পড়ি যে এরকম একটা ব্যাপার। তো তোর ক্ষেত্রে এই ঢাকা ইউনিভার্সিটি লেকচারার হওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে করে হেল্প করছে, নাকি এগুলো বেরিয়ে এসেছে এক একটা? আসলে স্পোর্টসটাকে আমার কখনোই ব্যারিয়ার মনে হয়নি আমার জীবনে। আমি সবসময় চেষ্টা করেছি আ এই যে স্পোর্টস এর সাথে কানেক্টেড থাকার যে ব্যাপারটা, এটা সবসময় স্বতঃস্ফূর্তভাবে করার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো ইস্যু আছে। আমাদের তো ওই ভার্সিটিতে যাওয়ার পর থেকেই টিউশন করাতে হয়। অন্যান্য অনেক কাজে সময় দিতে হয়। নিজের পড়াশোনা থাকে। অন্যান্য কো-কারিকুলার এক্টিভিটিস ও থাকে। ক্লাব, ডিবেটিং এগুলো থাকে আরকি। এর পাশাপাশি স্পোর্টস এ সময় দেওয়াটা আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট এবং কাজ মানে আমার জন্য খুবই ইফেক্টিভ একটা ব্যাপার ছিল। আমি ভার্সিটিতে হল এবং ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে খেলাধুলাগুলো থাকে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে খেলাগুলো থাকে, অনেকগুলোতেই পার্টিসিপেট করেছি বা খেলেছি বা এখনো খেলি। বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, ওয়াটার পোলো, হলের অ্যাথলেটিক্স এর চ্যাম্পিয়ন। সো সব মিলিয়ে আমার বেশ কয়েকটা খেলাতে এনগেজ থাকার সুযোগ হয়েছে। সো আমি সারা বছর চেষ্টা করেছি যে কোনো না কোনো খেলার সাথে এনগেজ থাকতে। তাতে ২ টা আমার উপকার হতো। একটা হচ্ছে আমার ফিটনেস বা আমার ফিজিক্যালি যে ফিট থাকার ব্যাপারটা এটা খুবই ভালো হতো। এর পাশাপাশি মেন্টালি আমি অনেক রিফ্রেশ থাকতে পারতাম। আমার কোনো একটা কাজে যদি আমার একটু প্রেশার ফিল হতো, আমি মাঠে চলে যেতাম, প্র্যাকটিস করতাম, খেলতাম। আমার মাইন্ডটাকে রিফ্রেশ মাইন্ড নিয়ে চলে আসতাম। সো তাতে আমার যেটা হতো যে আমার আগের যেই কর্মক্ষমতা ছিল সেটা আগের থেকে বৃদ্ধি পেত। এখনো আমি যখন কাজ করি, অনেক বেশি স্ট্রেসে থাকি, আমি কিন্তু খেলতে যাই। আমার স্ট্রেস রিলিজ হয়ে যায় এবং আমি মোটামুটি আমার কাজে যেই উদ্দীপনা সেটা আরো রিগেইন হয় আমার আগের থেকেই বেটার হয় আরকি। সো পড়াশোনার সময় আমার এটা অনেকই হেল্প করেছে। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্পোর্টস ব্যারিয়ার ছিল কিনা? আমি বলব একদমই না। বরং এটা আমাকে স্ট্রেস রিলিজ এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে আমাকে পড়াশোনা আরো বেটারমেন্ট করতে হেল্প করেছে সব মিলিয়ে। সো এটা আমার কাজে এসেছে আসলে। আচ্ছা, থ্রু আউট মাই ক্যারিয়ার। আমার একদম মানে ছোটবেলা এই থেকে শুরু জিনিসটা করে উল্টো এখন আসলে পর্যন্ত। বেরিয়ে না, উল্টো হেল্প করছে অনেক আমাকে বেশি। হেল্প করেছে। সত্যি আচ্ছা, কথা বলতে। আর যেগুলো হচ্ছে তোর কাছেও হচ্ছে সেম প্রশ্ন, সেটা হলো তুই তো এগ্রিকালচারে পড়ছিস। জি। এখন এখন তুই তো আবার বেসরকারি জবে আসলে এন্ট্রি নিছিস। এখন তোর তো সরকারি চাকরি করারও একটা ইচ্ছে মানে নাই। সুযোগ ছিল আর কি, জি, এগ্রিকালচার ওভারঅল বিসিএস এর একটা চান্স থাকে। এখন তুই একটা প্রেশার লাইফে আসলি, আবার এখানে তো টার্গেট বেস সবকিছু না? জি। এখন তোর ইউনিভার্সিটি লাইফের যে প্রেশার, সাথে এই লাইফের যে প্রেশার, এই ওভারঅল পুরো প্রেশারের ভিতরে স্পোর্টসটা তোকে কিভাবে হেল্প করছে, নাকি ঝামেলা করছে? না, স্পোর্টসটা বরাবরই হেল্প করেছে। এখন আমার যে চাকরি, প্রাইভেট চাকরি, এটাতে সেক্ষেত্রে প্রাইভেট জবে প্রেশার থাকেই। সে প্রেশারটা অনেক সময় অনেক বেশি হয়ে যায়। তো খেলাধুলাটা এই প্রেশারে যেভাবে আমাকে সহযোগিতা করতেছে সেটা হচ্ছে আমি যখন খেলাধুলা করতাম, কোনো ম্যাচ হেরেছি, কোনো ম্যাচ জিতেছি। তো হেরে যাওয়ার পরেই কিন্তু থেমে যায়নি খেলাধুলার বিষয়টা। এটার সাথে আমি আমার এই জব লাইফটাকে মিলাচ্ছি। মাঝে, মাঝে হেরে যাই, মাঝে, মাঝে জিতে যাই। এই হেরে যাওয়াটা থেকে, এই খেলাধুলা থেকে, সেই হেরে যাওয়ার পরে কিভাবে প্ল্যানিং করে সামনের ম্যাচটা জিততে হবে, যেরকম প্ল্যান করে কাজ করতে পারতেছিলাম, এই খেলাধুলা থেকে এই অনুপ্রেরণাটা নেওয়ার পরেই আমি আসলে প্ল্যান করতে পারি যে আমার যখন একটা স্টেপ বা একটা সামনের একটা কাজ
হেরে গেলাম বা নষ্ট হয়ে গেল, কিভাবে রিকভার করে সামনে আবার ওই কাজটা দিয়েই বা কিভাবে প্ল্যান করে সামনে ওই কাজটা আমি সফলতা অর্জন করতে পারবো, সেটা আমি খেলাধুলা থেকেই পাই। মানে ওভারঅল তোর একটা মনস্তাত্ত্বিক যে স্ট্রেংথ, এটার জন্য খেলাধুলা হ্যাঁ, হেল্প করছে। ওভারঅল যে মনস্তাত্ত্বিক স্ট্রেংথ বা মনের যে দর্শনটা, সেটা খেলাধুলা থেকে নিলেই আমি মাঝে মাঝেই আর কি ওই কাজটা একটা ওভারকাম করে খুব কম স্ট্রেংথ নিয়েই কাজটা সফলভাবে শেষ করতে আর পারি। ফিজিক্যাল স্ট্যামিনার ব্যাপারে যদি বলা আর যায়, ফিজিক্যাল স্ট্যামিনার বিষয়ে প্রাইভেট জবের ক্ষেত্রে এখানে কোনো টাইম টেবল নাই যে এখন অফিস শুরু হবে এখন শেষ হবে। এটা তো সবসময় অফিস চলমান থাকেই। সেক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যামিনার খুব একটা দরকার হয়। এই খেলাধুলার ক্ষেত্রে যখন আমরা খেলাধুলা করেছি, সেক্ষেত্রে আমাদের যে ফিজিক্যাল স্ট্যামিনা যেটা, সেটা খেলাধুলা করার পরে ভালো থাকে, যেটা আসলেই আমাকে আমার কাজের সময় অলসতা বা কাজের সময় যে ক্লান্তি বোধটা, এটা থেকে দূরে রাখে। আচ্ছা, আর এক কথায় যদি আমি বলি, খেলাধুলাটা আসলে খুবই দরকার। আর খেলাধুলা যখন করি, তখন অন্যান্য বাজে চিন্তা ভাবনা, যখন আমি জব থেকে বাইরে এসে অবসর সময় কাটাই, তখন অন্য চিন্তা ভাবনা আসে না। একটু কিভাবে প্ল্যান করে সামনের দিকে ভালো করা যাবে, এটাই প্রেরণা পাই আমি আসলে। শাওর, তুই যে ঢাকা ইউনিভার্সিটির টিচার হিসেবে আছিস, তো 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 রিসার্চেরও ব্যাপার আছে, তুই সামনে দেশের বাইরে চলে যাবে। আবার অনেক সময় যেহেতু দেশের সব থেকে ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরাই আলটিমেটলি তোর স্টুডেন্ট আর কি, তো ওই জায়গা থেকে তো অনেক সময় ক্রিয়েটিভ চিন্তা দরকার, তাই না? যে তুই এক এক স্টুডেন্টকে এক একভাবে অ্যাপ্রোচ করার ব্যাপার আছে। আর রিসার্চেরও ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা দরকার আছে। তো তোর ওভারঅল যে ক্রিয়েটিভ জার্নি, এবং হচ্ছে আমরা একটা জিনিস জানি তোর ব্যাপারে যে তুই সবসময় একটা সুন্দর মতো একটা জিনিস সাজায় বলতে পারিস। তো এই যে নলেজটা, ওভারঅল তোর এই ক্রিয়েটিভ জার্নিতে স্পোর্টস কিভাবে করে হেল্প করে? আমার কাছে মনে হয় যে স্পোর্টস একটা ব্যাপার। এর পাশাপাশি যে অন্যান্য co-curricular activities আছে, সেই জিনিসগুলো সব মিলিয়ে একজন মানুষের স্টুডেন্ট হতে পারে বা আরেকটু বড় বয়সী কেউ হতে পারেন। তাদের সবার যে ক্রিয়েটিভিটি লেভেলটা সেটাকে বাড়িয়ে দিতে পারে। এটা বিভিন্নভাবে হতে পারে। আমার কাছে মনে হয় যে যখন পড়াশোনার পাশাপাশি বা কোনো একজনের ব্যক্তিগত কাজ করার পাশাপাশি সে স্পোর্টস, ডিবেট বা অন্যান্য যেকোনো গান-টান বা কোনো co-curricular activities এ থাকেন, তখন যেটা হয় তারা আউট অফ দ্য বক্স চিন্তা করা শিখেন আরকি। আমাদের সবসময়ই কাজের সময় একমুখী কাজ করলে হয় না। আমাদের স্টুডেন্ট যারা তারা অনেক মেধাবী স্টুডেন্ট। তাদেরকে পড়ানোর জন্য অনেক চ্যালেঞ্জ আমাদের আ পেতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, রিসার্চ এর জন্য নতুন, নতুন কিছু বের করতে হয়। সো অনেক সময় আমাদের আউট অফ দ্য বক্স ভাবতে হয়। আবার যদি বলি কঠিন সিচুয়েশন, আমাদের কিন্তু অনেক সময়ই সিচুয়েশন আমাদেরকে হিন্ডার করে। আমাদের কাজের জন্য আমাদেরকে অনেক সময় পিছনে টেনে ধরে। সো এখান থেকে ওভারকাম করার জন্য যেই ক্রিয়েটিভিটি দরকার হয়, এটা স্পোর্টস এবং অন্যান্য co-curricular activities এর মাধ্যমে খুব সুন্দরভাবে বিল্ড আপ করা সম্ভব বলে আমি মনে করি। কারণ আমার কাছে মনে হয় এরকম করলে সবাই একটু সাধারণের বাইরে গিয়ে চিন্তাভাবনা করে। তখন মানুষের কাছ থেকে আমরা ক্রিয়েটিভ বা একদম যদি আমি বলি নতুন বা অভিনব কোনো কিছু সলিউশন পেতে পারি আমরা। আচ্ছা, যেটা আমাদের বাহ্যিক এবং অন্যান্য প্রত্যাহিক কাজে অনেক হেল্প করতে মানে পারে। তোর হচ্ছে স্পোর্টসটা একটা টুলস, এটা অবশ্যই। টুলস obviously it can be আচ্ছা, a tools. যেগুলো ওভারঅল মানে তোর যে জার্নি, এখন ধর এই যে আমরা হচ্ছে যেভাবে করে বড় হয়েছি, আমাদের জীবনে তো প্রচুর ব্যর্থতা আছে, এবং সবচেয়ে বড় কথা আমরা সব ধরনের ক্রাইসিসে ফেস করছি, ফ্যামিলি ক্রাইসিস থেকে শুরু করে ইকোনমিক ক্রাইসিস, বিভিন্ন ধরনের ক্রাইসিস আছে। তারপরেও মানে আমাদেরকে দেখে মানুষ কখনোই বুঝতে পারে না যে আমরা অসুখী আছি বা উদ্যমহীন আছি। মানে কোনো ডিপ্রেশন, হতাশা কোনো কিছু নাই। জীবনের ব্যাপারে আমাদের যে একটা দার্শনিক নির্লিপ্ততা, জীবনে যা কিছু আসুক সমস্ত কিছুকে আমরা একটা, মানে আমাদের জীবনেও তো হচ্ছে প্রচুর ব্যর্থতা ছিল, তাই না? এবং আমাদের জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন ছিল। এটা সব দিক দিয়েই, পার্সোনাল, ফ্যামিলি, ইকোনমিক। তারপরেও জীবনের ব্যাপারে আমাদের যে উদ্যম, এবং মানুষ আমাদেরকে দেখে কখনোই যে বুঝতে পারে না যে আমরা অসুখী বা হতাশার ভিতরে আছি। বা মানুষ হতাশা থাকলে যা করে, কেউ এডিকশনে যায়, কেউ হয়তোবা প্রেম প্রীতি, মানে বহুত ধরনের প্রবলেম তো আছে। কেউ বাজি ধরে, জুয়া খেলে। বাট আমাদের কোনো কিছুই নাই। বাট জীবনে আমরা অসংখ্য ব্যর্থতার মধ্য দিয়ে পাস করতেছি। তোর কি মনে হয় যে আমাদের এই স্পোর্টস এর ব্যাপারটা আমাদেরকে সবসময় এটা হেল্প করছে? যে এটা যে অবশ্যই মনে হয়। আমরা যখন এবার ঈদের ছুটিতে বাড়িতে আসছি, আসার পর দেখি আসলে আমাদের যে প্রাইমারি স্কুলে মাঠ আছে সেটা ফাঁকা। এখন আমার শাহর বন্ধু আছে আর আমি এসে দেখি কারো কাছে ব্যাট বলও নাই। আমরা ২ টা ব্যাট কিনে দিয়েছিলাম তাদেরকে। এসে দেখি ওই ২ টা ব্যাটও চুরি হয়ে গেছে। এখন আমরা ভাবলাম আসলে কি করা যায়? পরবর্তীতে আমরা কি করলাম? আবার ব্যাট ২ টা কোথায় আছে উদ্ধার করে নিয়ে এসে আ এখনকার যে যুব সমাজ আছে তাদেরকে নিয়ে খেলাধুলা শুরু করলাম। কিন্তু তাদেরকে কোনোভাবেই আমরা বোঝাতে পারতেছি না যে এখন এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মগ্ন থাকতে, থাকতে বর্তমান সময়ের যুবকেরা তাদের যে মস্তিষ্কের যে স্ট্রেংথ, মস্তিষ্কের যে ক্রিয়েটিভিটি, মস্তিষ্কে যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে পার করে সামনে আগাতে হবে, এই ক্রিয়েটিভিটিটা তাদেরকে কমায় দিচ্ছে।
কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাটন ফোন ছিল কারো কারো হাতে, কারো কারো হাতে ছিল না। সেক্ষেত্রে আমাদেরকে স্পোর্ট যতখানি সহযোগিতা করেছে, বর্তমান যুব সমাজ কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন, এআই আসার কারণে ওই সহযোগিতাটা তারা পাচ্ছে না। দেখা যাচ্ছে যার কারণে গত মাসে আমাদের পাশের গ্রামের এক যুবক আত্মহত্যা করেছে, যার জাস্ট ফোন কারণে পাই নাই। জাস্ট ফোন পায়নি সেই জন্য। সেক্ষেত্রে খেলাধুলাটা খুবই দরকার, কারণ এই বর্তমান সময়ে এআই এর যুগে যতই ছেলেপেলে বা যুব সমাজ যতই মগ্ন থাকবে, তাদের মস্তিষ্কের স্ট্রেংথ বা ক্ষমতাটা ততই কমে যাবে। সেক্ষেত্রে আমরা সৌভাগ্যবান বলতে পারি যে আমরা আসলে ওই স্টেজটা পার করার পরেই যখন আমাদের বোঝার বয়স হয়েছে তখনই আসলে এআই চলে এসেছে। আমাদের সময় তো অনেকগুলো অপরচুনিটি ছিল ভুলভাল করার। কারণ এমন না যে আমাদের সময় সবাই ভালো করছে। না। তো তারপরে আমরা কেন পারলাম? মানে তোর কি মনে হয় যে আমরা কেন পারছি স্পোর্টস এর সাথে কানেক্ট থাকতে? স্পোর্টসের সাথে কানেক্ট থাকার আর একটা কারণ ছিল, আমরা যে কয়জন ছিলাম, যে কয়জনই এখন সামনের দিকে আগাচ্ছি সুন্দরভাবে, তারা সবাই স্পোর্টসের সাথে কানেক্টিভিটি ছিল যে তাদের নেশাই ছিল শুধু খেলাধুলা করা। এমন খেলাধুলা করার নেশা ছিল যে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার আগের দিনও খেলছিলাম এবং বড় ভাইরা বলছিল আজকে তোমরা বাদ দাও, কালকে তোমাদের পরীক্ষা, তবুও আমরা খেলাধুলা করেছি। কারণ এই খেলাধুলাটা অনেক সময় আমাদেরকে মানসিক চাপ, মানসিক যন্ত্রণা থেকে অনেকটাই উদ্ধার করার। এখন শারিয়ার যেটা হলো যে এই যে খেলাধুলায় সব ধরনের খেলাধুলা তুই তো করিস, আমরাও করি, সবাই করে। যাই হোক, আমি কম করি এখন। এখন এই যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল সবই, সাঁতার, এগুলো করতে গিয়ে তো মাঝে মধ্যেই বহু ধরনের ইনজুরি প্রবলেম আছে জি না? ভাই। যেমন আমরা এখন যেখানে আছি, এটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের বাসা এবং উনি মেইনলি আমাদের গুরু, কারণ আমরা তার কাছে সেই 7-8 থেকেই পড়ি এবং আমাদের চিন্তার প্যাটার্ন তৈরি করতে তার একটা বিশাল ভূমিকা আছে এবং এখন আমরা যে কোনো বিষয়ে তারই পরামর্শ নেই, সেটা সাইকোলজিক্যাল কোনো ব্যাপার হোক, সেটা ফ্যামিলি বা আইডিয়ালিস্টিক কোনো ব্যাপার, যে কোনো ব্যাপারই। ইভেন ও তো আসছে এখন সকালবেলা এখানে যে ভাইয়ের কাছ থেকে একটা থেরাপি নেওয়ার জন্য। তো ওভারঅল তোর যে এই স্পোর্টসের জার্নি আর তোর যে যত ধরনের ইনজুরি, তোর কি মনে হয় না যে এই ইনজুরি গুলো আলটিমেটলি তোর খেলার জন্য বাধা, বা আলটিমেটলি কেউ কেউ এই ইনজুরির ভয়ে খেলে না? তুই এটা কি বলবি? ইনজুরি আসলে হয়। আমরা যত বড় হই তত বেশি এই ইনজুরির সংখ্যাগুলো আমাদের বাড়ে। এর কারণ আছে আসলে। আমরা তো খেলাধুলা যখন করি আমরা তো প্রফেশনাল না। আমরা হচ্ছে রেগুলার খেলাধুলা করি কিন্তু প্রফেশনাল একদমই না। প্রফেশনাল খেলোয়াড়রা কি করেন? যারা ক্রিকেট খেলেন তারা শুধু ক্রিকেটই খেলেন। ফুটবল যারা খেলেন তারা ফুটবলই খেলেন। এর পাশাপাশি হয়তোবা ওয়ার্ম আপ বা অন্যান্য কারণে তারা মজা করে অনেক কিছু খেলেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে যখন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় আমরা ক্রিকেট খেলি। যখন ফুটবল টুর্নামেন্ট শুরু হয় ফুটবল খেলি। বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হলে বাস্কেটবল খেলি। আর হলে অ্যাথলেটিক্স আসলে অ্যাথলেটিক্স খেলি। আবার ওয়াটার পোলো বা সুইমিং হলে সেগুলো খেলি। সো এইভাবে কন্টিনিউয়াসলি সবগুলো খেলার জন্য কিন্তু আলাদাভাবে আমাদের প্র্যাকটিসের দরকার আছে। আলাদাভাবে আমাদের ওয়ার্ম আপ করা থেকে শুরু করে অন্যান্য এক্সারসাইজের দরকার আছে। সবগুলো খেলার জন্য কিন্তু ব্যাপারগুলো আলাদা। সো আমরা এতগুলো মেইনটেইন না করেই, যেহেতু আমাদের সময় কম, আমরা কি করি ঠিকঠাক এক্সারসাইজ না করেই আমরা জাস্ট খেলাধুলাটা খেলার জন্য খেলে যাই আরকি। সো ইনজুরি হওয়ার সংখ্যাটাও তাই বেড়ে যায়। আর এর পাশাপাশি বয়স বাড়ার সাথে, সাথে যেহেতু আমাদের শরীরের জড়তা বৃদ্ধি পায়, আমাদের ওজন বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে আমাদের ইনজুরির সংখ্যাটা আরো অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। তো যারা প্রফেশনাল না একদমই, আ এমনি মজা করার জন্য খেলেন, তাদের ক্ষেত্রে আসলে ইনজুরি গুলো খুব একটা ব্যাপার না। তারা হাত-টাত ভেঙে যায় বা আ আঙুল ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এগুলোতে তারা কি করে? খেলাটাকে বাদ দিয়ে দেয়। আর খেলাই যাবে না। সো আমার ক্ষেত্রে সুবিধা হয়েছে যে আমার কোনো একটা ইনজুরি হলেই আমাদের যে তৌকির আহমেদ কৌশিক চাচা আছেন, ফিজিওথেরাপিস্ট, তার কাছে আসি। এই যে আমার শোল্ডার ইনজুরি রিসেন্টলি আমার এটা হয়েছে ক্রিকেট খেলতে গিয়ে। তো আমার চাচার কাছ থেকে থেরাপি নেওয়ার পরে আমার কিন্তু এটা এখন অনেকটাই সেরে গিয়েছে। এখন আমি আর এটা অনুভব করি না। আবার কিছুদিন আগে আরেকটা ইনজুরি আমার হাঁটুতে হয়েছিল। সেটাও এই ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে। সো আমি এই সুবিধা পাচ্ছি। কিন্তু অনেকেই হয়তোবা এইগুলা খুব একটা করে না। এই কারণে দেখা যায় যে কোনো একটা ইনজুরি হলে বা হাত-পা ভাঙলেই তারা বলে যে আর খেলা যাবে না। খেলা থেকে ছেড়ে দিয়ে দেয়। যেহেতু তাদের এটা প্রফেশনাল ক্যারিয়ার না, তাদের ক্যারিয়ার আরেকটা। এই কারণে তারা এটাকে লেস প্রায়োরিটি দিয়ে এটাকে ছেড়ে দিয়ে দেয় সবসময়। সো ইনজুরিটা এইভাবে ইমপ্যাক্ট ফেলে আসলে। যাই হোক, তো আমাদের হচ্ছে আজকে লাস্ট প্রশ্ন, সেটা হলো আমরা তো ওভারঅল আমাদের যে প্ল্যাটফর্ম শিক্ষাগর, আমরা তো মেইনলি এখন কাজ করতেছি ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট নিয়ে, মানে যারা কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে। তো ওভারঅল তোর যে ইন্টারমিডিয়েট জার্নি, ওইখান থেকে তুই যদি কোনো পরামর্শ দিতে চাস, সেটা হলো একটা হতে পারে মানে এডুকেশনের ব্যাপারে পরামর্শ দিতে পারে, সাথে করে হচ্ছে মানে তার যে মাইন্ডসেটটা কিরকম থাকা উচিত। মানে এরকম যদি 2টা পরামর্শ চায় তোর কাছে কেউ, বা আমরা যদি চাই যে আমাদের স্টুডেন্টের জন্য, তোর কি পরামর্শ? ওর মানে মাইন্ডসেট কিরকম হওয়া উচিত এবং ওর পড়াশোনার অ্যাপ্রোচটা কি হওয়া উচিত 11-12 এ? জি, আমাদের আসলে মনে হয় যে আমরা যেভাবে বিল্ড হই আমাদের একদম আর্লি লাইফ থেকে, তা আমাদের মেরিটের একেকটা লেভেল থাকে। আমরা তো একেকজন একেক রকম ভাবে চিন্তাভাবনা করি। তো আমরা যে মেধাবীর কথাটা বলি,
সবার ধারণ ক্ষমতা বা ক্যাপাবিলিটিস কিন্তু সেম থাকে না। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে, যে যেই ক্যাপাবিলিটিস এর মধ্যে থাকুক না কেন, সেখান থেকে তারা যেন মেক্সিমাম এফোর্টটা দেয়। পরিশ্রমটা অনেক বেশি করে। তাতে তার যে লেভেল সেটা যেন আরো ইনক্রিজ হয়। মানে মানুষের জীবনে যেন উপরের দিকে ওঠার ধাপটা সবসময় চলমান থাকে। এটা যখন যেন কখনো সমান অথবা নিচের দিকে না নামে। এইজন্য অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে যেন পরে গিয়ে আফসোস করতে না হয় যে আমার ওই সময় সুযোগ ছিল, আমি এটা করি নাই। সে যেন মনকে এইভাবে বুঝ দিতে পারে যে আমি আমার মেক্সিমাম এফোর্ট দিয়েছি, এর থেকে কোনো কিছু করার ছিল না, যা হবার তা হয়ে গিয়েছে। সো এই এফোর্টের ব্যাপারটাতে ১ম কথা বলব। আর ২ নাম্বারটা হচ্ছে যে এই সময়টাতে অনেকের একটা সুযোগ থাকে কি যে বিভিন্ন বন্ধু-বান্ধবের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক একটু তাদের যে পথ, সে রং পথ রুটে থেকে যাওয়া। একটু রং রুটে চলে যাওয়ার। সো এইটা যেন তারা একটু কেয়ারফুলি চিন্তা ভাবনা করে তারা যেটা ডিজার্ভ করে, ভালো করার ডিজার্ভ করে, তাদের ফ্যামিলি যে ডিজার্ভ করে, সেটা নিয়ে যেন একটু ফোকাস করে। তাদের ক্যারিয়ার নিয়ে, ফ্যামিলি নিয়ে। অবশ্যই আমরা কো-কারিকুলার এক্টিভিটিস এবং খেলাধুলাতে এনগেজ থাকবো। এগুলো তাদেরকে হেল্প করবে। কিন্তু এর পাশাপাশি তারা কি করবে, একটু মজা করে যেন এটার সাথে এনগেজ থাকে তারা, অর্থাৎ ইন্টারেস্ট সহ, তাহলে তারা জীবনে অনেক ভালো করতে পারবে। আমার সাজেশন হচ্ছে যে সবাই আ পরিশ্রম বা এফোর্ট দেওয়ার পাশাপাশি আ একটু যেন আমাদের ক্যারিয়ারটা কোন দিকে যাবে এটা সর্ট আউট করেই যেন ওই দিকে মুভ করা শুরু করে, রং রুটে না গিয়ে আরকি। এ ব্যাপারে যেগুলো তোর পরামর্শ কি? মানে ওভারঅল মানে তোর যে ইন্টারমিডিয়েট লাইফ, এখন আমরা তো জানি যে শাওর যেরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আমাদের ওই টাইপের ক্যালিবার ছিল না। বাট তারপর আমরা ভালো করতেছি। এখন ওভারঅল তোর এখান থেকে কি বলার যে এখান থেকে মানে আমার তোর মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত স্টুডেন্টের, এবং পড়াশোনার অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত? এখান থেকে আমার বলার খুব একটা বেশি কিছু নাই। আমার বন্ধু যেহেতু বলে দিল যে মেক্সিমাম এফোর্ট দিতে হবে। আর এখানে ২ টা বিষয় মনে রাখতে হবে যে এই বয়স, ইন্টারমিডিয়েটের বয়সে ছেলেদের বা মেয়েদের হতাশাগ্রস্ত এরা বেশি হয়। সেক্ষেত্রে আমি যেটা বলব, তারা হতাশাগ্রস্ত না হয়ে সামনে এগিয়ে যাওয়ার যদি একটু চিন্তাভাবনা করে, কখনোই হতাশা হওয়া যাবে না। সবসময় গিভ আপ করার চিন্তাভাবনা করতে হবে। যদি গিভ আপ করার চিন্তাভাবনা থাকে, তাহলেই সে ভালো করতে পারবে এবং একসময় না একসময় সাকসেস মানে তার সবসময় হাতে একটা মুভ ধরতেই অন করতে হ্যাঁ, হবে। মুভ অন করতেই হবে। হতাশাগ্রস্ত না হয়ে খালি পরিশ্রম করে যেতেই হবে। পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি, সেটা এই কথাটা মাথায় রেখে অন্তত হলেও এই সময়টা তাকে পার করতে হবে। আচ্ছা। তো আজকের আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য এবং ফ্রিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কারণ এরকম ২ জন হাই প্রোফাইল মানুষকে আমাদের জন্য কানেক্ট করা মোটেই সহজ ব্যাপার না। কিন্তু শুধুমাত্র তারা আমার বন্ধু, খুব সহজেই তাদেরকে আমি জোর করে নিয়ে আসতে পারছি যে এটা কথা বলতে হবে। তো আজকের আলাপ আলোচনা এই পর্যন্তই। এখান থেকে হচ্ছে আরেকটা বলি, সেটা হলো আমাদের পুরো আলোচনা থেকে আমরা হচ্ছে ভাবতেছি যে ৩ জনকে পুরস্কৃত করব। সেই ৩ জন হলো আমাদের পুরো আলোচনা থেকে যা তোমরা শিখলা, এগুলো যদি হচ্ছে তোমরা পয়েন্ট আউট করে হচ্ছে কমেন্ট করতে থাকো, তো যে ৩ জনের ফিডব্যাক বা যে ৩ জনের কমেন্ট আমাদের মনে হবে যে না সবথেকে সুন্দর এনালাইসিস করছে, সেই ৩ জনকে হচ্ছে আমরা পুরস্কার পাঠাবো। কি পুরস্কার পাঠাবো এটা আমরা বলতেছি না। বাট অবশ্যই তাদেরকে আমরা পুরস্কৃত করব। সো তোমরা হচ্ছে যেটা করো, এই পুরো ওভারঅল আলোচনা থেকে তোমরা যা শিখছো এবং যেইটা তোমাদের জীবনে অ্যাপ্লিকেশন আছে, সেটা লিখে তোমরা হচ্ছে কমেন্ট করতে থাকো। তো বেস্ট ৩ জনকে আমরা হচ্ছে পুরস্কৃত করব। আর আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।